সকাল 10টা। আজ খানবাড়িটা একটু শান্ত হয়ে আছে, কারণ বাড়ির সব বাচ্চারা গিয়েছে স্কুল কলেজে। রাহার শরীর এখন মোটামুটি ভালো। জাহানারা বেগম বলেছিলেন ওকে স্কুলে যেতে, কিন্তু পড়াচোর রাহা বুজুং বাজুং মাকে বুঝিয়ে দিয়েছেন আজ তার পছন্দের পাকিস্তানি সিরিজের শেষ পর্ব আপলোড হবে ইউটিউবে। এতদিন এক একটা পর্ব দেখেছে, শেষটা আরাম আয়েসে না দেখলে এতগুলো দিন বৃথা যাবে না। জাহানারা বেগম রাগ করে চিল্লাচিল্লি করছে, আমি কিছু জানি না, বাড়িতে তো তরজম আছেই। সে যখন জিজ্ঞেস করবে তার সামনে বুঝু ঢং দরিস ফাঁকিবাজ মেয়ে। রাহা বেশ বুঝেছে মা কার কথা বলছে। মা চলে যেতেই ফাঁকা রুমে রাহা বিরক্তির সাথে বলে ওঠে, অ্যাং বলেই হলো, এই গন্ডারটা কি আমাকে খাওয়ায় না পড়ায়? ওর কথা আমি শুনতে যাব কেন? কে সে যে তাকে নমো নমো করে চলতে হবে আমার? পুরো আস্ত খাটাস একটা লোক। লিভিং রুমে টিভির সামনে বসে আছে রাহা, হাতে তার চিপস। সোফাতেও আরও কয়েকটা প্যাকেট পড়ে আছে, সব চিপস, চানাচুর, কয়েকটা ললিপপ আর ক্রিমি বিস্কিটের প্যাকেট। টিভিতে কার্টুনে চোখ ডুবিয়ে দিয়ে আনমনের চিপস খাচ্ছে। এমন সময় বাসায় প্রবেশ করল শারহান। রাহা টিভিতে মগ্ন, তার আশেপাশে তাকানোর সময় নেই। শারহান নরম সুরে গলা কেশে বলল, এক্সকিউজ মি, বাড়িতে কেউ নেই? রাহা অনড় চোখে টিভিতে তাকিয়ে হাতে থাকা কয়েকটা চিপস একসঙ্গে মুখে নিল। মুখ ভর্তি খাবার নিয়েই অস্পষ্ট সুরে হাতের ইশারা দিয়ে দেখিয়ে বলল, আছে ওপরে রান্নাঘরে, আর গন্ডার আছে গন্ডারের রুমে। রাহার অবস্থা দেখে শারহান থ হয়ে গেল, কপাল কুঁচকে তাকিয়ে রইল কেমন করে রাহার প্রাণে। বিহান শেষে এই বাচ্চা মেয়ে প্রেমে পড়েছে? এমন অবুঝ পিচ্ছি একটা মেয়ের কাছে আটকে গেল ক্যাপ্টেন বিহান ফারদিন খান। ওর মতো দায়িত্ববান, ডিসিপ্লিন খুঁতখুঁতে একটা লোক শেষমেশ ইনম্যাচিউর একটা মেয়েকে পছন্দ করে বসলো। আর গন্ডার, গন্ডার কে? কেন, কোনোভাবে কি কথাটা ভাবতেই চোখ দুটি বড় হয়ে এলো শারহানের। আচমকা মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হয়ে এলো, হোয়াট? রাহা চিপস খেতে খেতে বেখেয়ালিভাবেই তাকালো ঘাড় বাঁকিয়ে। বিহান ভাইয়ের সেই বন্ধুটাকে এমন চোখ মুখ কুঁচকে জিজ্ঞাসানু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রাহারও কপাল কুঁচকে এলো। পরক্ষণে বিষয়টা অনুধাবন করে জিভ কাটল সে। মনে পড়ল কাল তো বিহান ভাই মেসেজ করে বলেছিল কাল আমার ফ্রেন্ড শারহান আসবে, তোকে যেন নিচে ঘুরঘুর করতে না দেখি। ভুলেও নিজের ঘর থেকে কাল বের হওয়ার চেষ্টা করিস না কিন্তু, স্টপ ইট। দ্রুত চিপস রেখে উঠে দাঁড়ালো মেয়েটা। ভদ্রতার সুলভ মুচকি হেসে সালাম দিল। শারহান ব্রোমের মধ্যে গলে থাকা যন্ত্রের মতো তার উত্তর দিল, আপনি শারহান ভাই, তাই না? হ্যাঁ। রাহা চিপসের প্যাকেটগুলি সরিয়ে দিয়ে হেসে হেসে বলল, বসুন না ভাইয়া। শারহান কোনো কথা বলতে পারল না। সে যেন একদম বোকা বনে গেল। প্রতিক্রিয়াহীন ভাবেই বসল সোফায়। এমন সময় রান্নাঘর থেকে এগিয়ে এলেন জাহানারা বেগম। কি রে, কার সাথে কথা বলিস? বলে তাকালেন পাশে। সঙ্গে সঙ্গে শারহান হাসি মুখে সালাম দিল। জাহানারা বেগম চিনলেন তাকে, তাই বসতে বলে তিনি ডাক দিতে গেলেন আফসানা বেগমকে। রাহাও হাসি হাসি মুখে শারহানকে বসতে বলল। ওর হাসি মাখা মুখ দেখে শারহান থ হয়ে গেল। মেয়েটা আসলে মারাত্মক কিউট। একটা বেবি বেবি ভাব থাকলেও দেখতে ভয়ঙ্কর সুন্দরী। বিহান কি এই কারণে এই মেয়েটার জন্য এত ট্যাক্সিস হয়েছিল? একজনের করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাহা আরাম করে শারহানের সাথে কথাবার্তা বলতে লাগলো ওই সোফাতেই বসে। শারহানও ওর সাথে কথা বলতে বলতে চিন্তা করতে লাগলো মেয়েটা একদম সহজ সরল, একটু বাচ্চা স্বভাবের, তবে বেশ কিউট আর মিশুক। আফসানা বেগম নাস্তা দিয়ে গিয়েছেন। সেগুলি খাওয়ার ফাঁকে কথা বলতে বলতে হঠাৎ শারহানের নজর গেল 2 তলার দিকে। করিডোরের রেলিং ধরে কেমন ক্ষিপ্তভাবে
জ্বলন্ত চোখ নিয়ে তাকিয়ে আছে। হাসতে হাসতে প্রিয় বন্ধুর এমন ভয়ঙ্কর হিংস্র রূপ থেকে দেখে আতঙ্কে ওঠে ছেলেটা। চমকে গিয়ে কেঁপে উঠল নির্দোষ সারহান। ভীতু চোখে আগুন লাল বিহানের মুখের দিকে অসহায় ফেস করে তাকিয়ে রইল, যেন তার করুণ চাহনি আর চোখ মুখ বলতে চাইছে, বিশ্বাস কর ভাই, আমি নির্দোষ, কুচি বাচ্চা। তোর ব্যক্তিগত মানুষটাই আমার সাথে গল্প জুড়েছে, আমার কোনো দোষ নাই মাইরি, মারিস না ভাই। সারহানকে মুখে তালা দিতে দেখে আচমকা রাহাও তাকায় উপরের দিকে। বিহান বাইকে আক্রোশের সাথে কটমট করে তাকিয়ে থাকতে দেখে আতঙ্কে উঠল সেও। বিহান বাইয়ের লাবার মতো ফুটতে থাকা চোখগুলি দেখে ঘাবড়ে গেল রাহার কোমল তনু। ভয়ে শিরশির করো শরীরটা। এই রে, গন্ডারটা আবার কি হলো? নিশ্চয়ই কথা শুনিনি বলে রেগে টকবক করছে। এখন কি মারতে আসবে নাকি? ভয়ে হেঁচকি উঠে গেল ওর। কিছু বলবে তার আগেই বলে উঠল বিহান, তোকে চিবিয়ে খেয়ে ফেলবো ইডিয়েট। গলা শুকিয়ে কাঠ রাহার, পারে না পাখির মতো উড়াল দিয়ে বজ্জাত খাটাস লোকটার সামনে থেকে চলে যেতে। শুকনো ডুব গিলল মৃদু কম্পিত শরীরটা নিয়ে। থেমে থেমে বলল, ও ওই আমার ডোরাটা বাগানে চলে গিয়েছে। এত পাজি হয়েছে, কথাই শোনে না ডোরা। মাম্মাম কোথায় তুই আমার সোনা বাচ্চা? বলতে বলতে বিহান বাইয়ের দিকে চোরা চোখে তাকাতে তাকাতে এক দৌড়ে দরজা দিয়ে বের হয়ে গেল। সারহান হতবম্বের মতো দেখল বিষয়টা। ওকে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বিহান ঝলসানো চোখে তাকিয়ে ক্রুদ্ধস্বরে বলল, অ্যান্ড ইউ বাস্টার, কাম টু মাই রুম। বিহানের অবয় দেখে সারহানও ভয় পেল। ঢোকো গিলল ভীষণ অসহায়ভাবে। পরক্ষণে দেখল বিহান হাতের মুঠো শক্ত করে ক্ষিপ্ত ভঙ্গিমায় দাঁত কটমট করে বলল, রোমে আর শুধু তুই। সারহানের অবস্থা নাজেহাল হলো। চোখ মুখে ভীতুভাব উপচে পড়তে লাগলো, যেন পানিতে কুমির ডাঙায় বাঘের অবস্থা। দরকারে বাঘের রুমে যেতেই হবে। আবার গেলে আজ সে যে ওই বিহান তার 12টা বাজাবে, তাতে তার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। অসহায় ফকিরের মতো তাকিয়ে রইল সে বিহানের দিকে, যেন বলতে চাইছে, এবারের মতো মাপ ভিক্ষা দে বাপ। বিহান হিংস্র খ্যাপাটে চাহনিটা ছুড়ে দিয়ে নিজের ঘরের দিকে ছুটল। সারহান আশেপাশে তাকিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল। তখনই দেখতে পেল রাহা মেন দরজার ভেতরে গলা ঢুকিয়ে উকিঝুঁকি করছে বিড়ালের মতো। বিহানের ভয়ে বোধহয় মেয়েটা ভেতরে ঢুকতে পারছে না। বিহানের সাথে এই মেয়ের কেমনি কি? এই বাচ্চা মেয়েকে তো ওই রকচটা বিহান আতঙ্ক দিয়েই মেরে ফেলবে, আদর করবে কখন? ভয় নিয়ে সারহান বিহানের ঘরে ঢুকতেই কোথা থেকে চিলের মতো এসে ছোঁ মেরে ওর কলার ধরে নিল বিহান। লাবার মতো টকবক করে ফুটতে থাকা চোখের দিকে তাকাতেই সারহান জমে গেল। ক্রোধের ফিসফিস করা ওর ধ্বনি শুনে আতঙ্কে ঢুক গিলল সারহান। ভাই, আমার ধর্মের ভাই তুই, বিশ্বাস কর তোর কলিজার টুকরার দিকে আমি তাকাই নাই। ভোলাবালা নিষ্পাপ মানুষ আমি। আমারে তোর টুনটুনি পাখিটাই ফাঁসাইয়া দিছে। হ্যাঁই আমার সাথে গল্প লাগছে। নাদান বাচ্চা, আমি আর কিছু কমু না। 2টা কথার অপরাধে এত বড় আসামি আমারে বানাইস না। কিছু করি নাই ভাই, মাফ কইরা দে আমারে। রাগে শরীর জ্বলে যাচ্ছে বিহানের। দাঁতে দাঁত চিবিয়ে ফিসফিস করে বলে, হারামির বাচ্চা, কাল ওয়ান করেছিলাম না ওর দিকে তাকাবি না? আর তুই সোজা কথা বলা শুরু করেছিস বাস্টার্ড। ইচ্ছা হচ্ছে তোর কণ্ঠ একেবারে চেপে ধরে নিঃশ্বাসটাই বন্ধ করে দেয়। সারহান কেঁপে ওঠে। মনে মনে ভাবে, সামান্য একটা মেয়ের জন্য তার বন্ধু ঠিক কতটা অবসেশন হলে এমন বেহায়া হতে পারে। কোন লেভেলের উন্মাদ হলে কথা বলার অপরাধে গলা চেপে ধরতে চায়, তাও আবার নিজের বন্ধুর। সারহানের মুখের কথা হারিয়ে যায়। দেখতে পায় বিহান রাগান্বিত হয়ে একের পর এক নিঃশ্বাস নিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে ও স্বাভাবিক নেই, বড্ড অস্বাভাবিক ওর আচরণ। সারহান শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স ইয়ার, তুই শান্ত হ। আমি জাস্ট ওর সাথে কথা বলেছি, ওটা নর্মাল। তুই হাইপার হোস কেন? রাস্কেল কোথাকার, ও শুধু আমার। তুই কোথায় কেন বলতে যাবি? এই মুহূর্তে
সারহান নিজের উত্তর হারিয়ে ফেলল। কী জবাব দেবে বুঝল না। তার বন্ধু ওর হাঁটুর বয়সী বাচ্চা মেয়ের জন্য এতটা ডেসপারেট তা তো কখনো কল্পনাও করেনি সে। তাহলে বলতে চাইছিস ক্যাপ্টেন বিহান আর বিদো বাচ্চা একটা মেয়ের জন্য একেবারে ক্রেজি? ওর জন্য আমি শুধু উন্মাদ না হিংস্র হতে পারি, ক্ষিপ্ত গলাতে বলল বিহান। একটু থেমে বলল আবারও, ওর দিকে কেউ তাকালেও হিংসে আমার শরীর পুড়ে যাওয়া দগ্ধের মতো জ্বলে যায়। সাপের মতো হিস করে বিহান। তনুরা খান রাহা কেবল আমার। ওর আগাগোড়া সবটাই আমি ক্যাপ্টেন বিহান আরবিদ খানের। শুনেছিস তুই? শুনেছিস বাই। কিন্তু তার জন্য কি আমাকে মেরে ফেলবি? গলায় ভীষণ ব্যথা পাচ্ছি। বিহান কটমট করে আর একটু চেপে ধরে কয়েক সেকেন্ড অপেক্ষা করে, এরপর ছাড়ল। ফোঁস করে দম নিয়ে বলল সারহান, ভাই তুই ওর জন্য এতটা ডেসপারেট আমি জাস্ট ভাবতে পারছি না। হারামির বাচ্চা, তোকে ভাবতে বলেছে কোন শালা? ওকে তুই কল্পনাতেও আনবি না। ওকে তুই ভাববি এই কথাটাও ভাবতে যাস না। বোকা হয়ে গেল সারহান। কিসের মাঝে কি ঢুকাচ্ছে এই ছেলে? আরে ইয়ার, আমি তো কেবল। শাট আপ সারহান। মেজাজ চড়ে গিয়েছে ওকে নিয়ে। একটা কথাও বলবি না তুই। আমি এখন তোকে জাস্ট খুন করে ফেলবো। যা বাবা, আমি কি করলাম? আমার ওপর এত চটেছিস কেন? যা ইউ বাস্টার্ড। ওকে তোর পছন্দ হয়েছে, এইটাই কি আমার তোর ওপর ক্ষিপ্ত হওয়ার যথেষ্ট কারণ নয়? সারহান আজব হয়ে গেল। হ্যাবলার মতো তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। বিহান বলল, এইবার আর হারামজাদার বাচ্চা, বেডি ফুল তুই সেটা আমার সামনে স্বীকারও করছিস? শপথ কণ্ঠে বলল সারহান। তো আমি কি জানতাম নাকি ওরে তুই আগের থাইক্যাই মনের ভেতরে ঢুকাইয়া রাখছস? আমি তো সরল মনে সত্যি কথাটাই বল। বাকি কথা আর বলতে পারল না সারহান। তার আগেই বিহানকে খ্যাপাটে ষাঁড়ের মতো এগিয়ে আসতে দেখে এক দৌড়ে দরজার কাছে চলে গেল। আতঙ্কিত স্বরে বলল, মারিস না ভাই, ভুল হয়ে গিয়েছে। কান ধরেছি, কসম করেছি এই জীবন থাকতে তোর টুনটুনি পাখির কলিজার টুকরা তোর বাচ্চা প্রেয়সীর দিকে ভুল নজরে তাকাবো না। ভুল আর সঠিক কি রে হারামির বাচ্চা? আবার ওকে তোর সামনে দেখলে তোর চোখ দুটি উপড়ে ফেলবো না আমি? ঘাড়টা একদম ভেঙে দিব যেন মাথায় না তুলতে পারিস। ভাই রে ভাই, তোর মতো চাচাতো বোনের প্রতি এতটা ডেসপারেট হতে আমি কাউকে দেখিনি। শালা তুই একটা জিনিস, বিয়ে হলে মনে হয় ওরে নিজের কলিজায় ঢুকিয়ে চলাফেরা করবি। বিয়ে করলে মানে কি? আমি বিহান সব তছনছ করে হলেও ওকে বিয়ে করবই। হলে টোলে প্রশ্নই আসে না, হবেই। বলতে বলতে বিহান ওয়াশরুমের দিকে যেতে লাগলো। সারহান টিপ্পনি গলায় মৃদু স্বরে বলে উঠল, ভাই বাসর ঘরের দরজা জানালা কয় মাস পরে খুলবে? বিহান হয়তো জবাব দিয়েছে ফিসফিস করে। সারহান স্পষ্ট সেটা শুনতে পেল না, কিন্তু তার মনে হলো বিহান বলেছে আজীবন। রাহা লতিফা বেগমের পায়ের কাছে বসে আছে। উনি ছতা দিয়ে সুপারি কাটছেন। রাহা দুই গালে হাত দিয়ে দাদির পায়ের কাছে টুলে বসে আছে। তবুও চঞ্চল রাহা স্থির নেই, পা দুটো অনবরত নাড়িয়ে চলেছে। মনোযোগ দিয়ে দেখছে সুপারি কাটার দৃশ্য। হঠাৎ বলে উঠল, দাদি আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। না দাদুমণি। আরে দেও না, তুমি বুড়ি মানুষ। আমি এত তরতাজা তোমার একটা নাতনি বসে থাকতে তুমি কাটছ, এটা তো মানা যায় না বলো। আমার কাছে দাও। রাহা হাত বাড়িয়ে সেটা নিতে গেলে লতিফা বেগম সরিয়ে নেন। আমার কোনো শখ নেই তোমার বাপ চাচার বকা শোনার। তার উপর বাড়িতে আছে আরেক নবাব, আমাকে কথার উপর ভাসিয়ে দেবে। আমার সুপারি কাটতে গিয়ে তোমার হাত কাটার
কোনো দরকার নেই দাদু। রাহা মুখটা গোমরা করে বসে রইল। আর চোখে তা দেখে বললেন লতিফা বেগম, মন খারাপ? না। বিহান, দুলাভাই, বিহান দাদুভাই কোথায় আছে? আশ্চর্য, ওই গন্ডার কোথায় আছে আমি কীভাবে বলবো? রাহা, দাদুমণি? তা নয়তো কি, সে তো একটা গন্ডারি, আস্ত একটা জাদ্রেল, সবসময় আমার উপর মাতব্বরি করে। সে কি আমার অভিভাবক নাকি? অবশ্যই। মানি না আমি ওনাকে অভিভাবক বললেই হলো নাকি? আমার বাবা মা নেই, ওরা থাকতে উনি কেন আমাকে আদেশ করবে, সব কিছুতে জোর করবে? কারণ সে তোমার সর্বোচ্চ ভালো চায়, তোমার জীবনের সবচেয়ে আপন মানুষ। আপন না তো চাই, আপন হলে কি বকাবকি করতো? সব সময় আদর করতো। লতিফা বেগম তাকালেন নাতনির মুখের দিকে। মুখ ফসকে বলা কথাটায় রাহাও চমকে গেল। হায় হায়, কি বলে ফেললো এটা! সঙ্গে সঙ্গে 2 হাত চেপে ধরল নিজের মুখে। দাদির ঠোঁট টিপা হাসি দেখে বেশ লজ্জা পেল মেয়েটা। রসিকতার সুরে বলল, দাদি, তা কেমনে তরে আদর করতে হলে আহ্লাদি। লজ্জায় তুলতুলে গাল দুটো তার লাল হয়ে গেল। বুড়ি, বাড়াবাড়ি করো না, আমি তো বলতে চাইছিলাম ভালো ব্যবহার করতো, এই আর কি। ফাঁসফাঁস করল মেয়েটা। লতিফা বেগম আরেকটু খোঁচাতে বললেন, ও, আমি তো আরও ভাবলাম এই আদর মনে হয় অন্য আদর, ওই যে ঘরের ভেতর। বুড়ি, তুমি নষ্ট হয়ে গিয়েছ, তুমি একটা খারাপ বুড়ি। উনি আমার চাচাতো ভাই লাগে। তাতে কি, আপন ভাই তো আর নয়। ওনার এই কথাটা একেবারে বানিয়ে দিল রাহাকে। মূর্তির মতো পায়ে বসে রইল মেয়েটা। দাদি কি বলতে চাইল, ভাবনাগুলো যেন তার থেমে গিয়েছে। লতিফা বেগম আরেকটা আস্ত শুকনো সুপারি ধারালো ছতার মাঝে দিয়ে চাপ দিলেন। গ্যাছাং করে শব্দ হয়ে সুপারিটা 2 ভাগ হয়ে গেল। সেটা আবার ঘুরিয়ে ছাতার মাঝখানে রেখে টুকরো টুকরো করতে করতে তাকিয়ে দেখলেন মেরে বসে থাকা নাতনির মুখের দিকে। যেন ওনার কথাটাই তার ভাবনায় থামিয়ে দিয়ে ওভাবে তাকে চুপ করিয়ে দিয়েছে। চালাক মহিলা বাঁকা ঠোঁটে হাসলেন। অনেকটু উস্কে দিতে সুপারি কাটতে কাটতে বললেন, চাচাতো খালাতো ভাই বোনের মাঝেও বিয়ে হয়। এই দুনিয়ায় কত মানুষ নিজেদের মাঝে সম্পর্ক করেছে। আপন চাচাতো মামাতো ভাই বোনদের মাঝে বিয়ে শাদী কত হয়েছে তার কোনো হিসেব নেই। এখন এসব কোনো বিষয় না। আপন চাচাতো মামাতো খালাতো ভাই বোনদের অহরহ বিয়ে হচ্ছে। কেন, আমাদের নিজেদের ভেতরেও তো এমন 2-3টা সম্পর্ক হয়েছে। আমার ভাইপো তার আপন খালাতো বোনকে বিয়ে করেছে। বছর 4-1 আগে না দাওয়াত খেলি। রাহার মুখের ভাষা হারিয়ে গিয়েছে। অনুভূতি শূন্য পাথরের মতো জমে গিয়েছে। চোখের পাতাগুলোও যেন সামান্য নড়ছে না। তার সমস্ত চিন্তা চেতনা ভাবনা যেন দাদির একটা কথাতেই আটকে গিয়েছে। চাচাতো খালাতো ভাই বোনের মাঝেও বিয়ে হয়। এছাড়া আর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা কল্পনা বিন্দু পরিমাণ জায়গা পাচ্ছে না তার ছোট্ট মস্তিষ্কে। এই একটা কথা মস্তিষ্ক অনবরত নাড়াচ্ছে। দাদি কি বোঝাতে চাইল? হঠাৎ এমন কথাটাই কেন বলল? দূরে কোথাও হয়তো রাহা একধ্যানে তাকিয়ে আছে। কোথায় তাকিয়ে আছে নিজেও জানে না। শুধু অপলক কোথাও দৃষ্টি নিক্ষেপ করে আপন মনে এই কথাটাই ভাবছে। আস্তে আস্তে নিঃশ্বাসের ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়া শুরু করেছে তার। ভেতরটা আবার কেমন অস্থির অস্থির করছে। অশান্তিরা সারা শরীর বোধহয় দখল করে নিতে চাইছে। সর্বনাশ, ওই গন্ডার কথা বলতে বসলেই ভেতরে এত অশান্তি কেন হয়? এত তোলপাড় শুরু হয় কেন ওখানে? কিসের এই ব্যাকুলতা, অস্থিরতা আর হাঁসফাঁস? রাহা অনুভব করল নিজ কল্পনায় বোধহয় অনেক দূর এগিয়েও গেল।
চোখের সামনে ভেসে উঠল সুঠাম দীর্ঘদেহী সদা গম্ভীর তীক্ষ্ণ নজরে সুদর্শন বিহানবাইকে, যাকে একবার দেখলে চোখ ফেরানো যায় না। হাজার অস্থিরতা অশান্তি নিয়েও তাকিয়ে থাকা যায়। লতিফা বেগম ভাবুক নাতনির দিকে তাকিয়ে গলা কাশলেন। তাতেও কাজ হলো না রাহার। তাই শরীর ছুঁয়ে দিয়ে বেশ স্বাভাবিকভাবেই বললেন, তোর পাশে থাকা সুপারির কৌটোটা দে আহ্লাদি। রাহা থতমত খেল। খানিক অস্বস্তিতে দমটা আটকে রাখল কিছুক্ষণ। শরময় দাদির চোখের দিকে আর চোখ মেলাতে পারছে না। কোনো রকম হাতে কৌটাটা তুলে দিল। লতিফা বেগম নাতনিকে পরখ করে বুঝলেন কিছু। টুকরো সুপুরিগুলো কৌটোর ভেতর রাখতে রাখতে বললেন, সময়ের কাজ সময় থাকতেই করতে হয়, না হয় হারিয়ে গেলে দুঃখের শেষ থাকে না। রাহা জিজ্ঞাসানু দৃষ্টিতে কুঁচকে তাকিয়ে প্রশ্ন করে উঠল, কি বলে? লতিফা বেগম জবাব দিলেন না। সুপারির কৌটাটা পানের বাটায় রাখতে রাখতে বললেন, দাদুমণি, তোর মনে আছে ছোটবেলায় পান খাওয়ার জন্যে তুই কি করতি? রাহা উত্তর করল না। কেমন চোখে তাকিয়ে রইল দাদির পানে। এরকম বললেন। এরপর তিনি বললেন, তিনি নিজ থেকেই ছোটবেলায় তুই পান খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতি। আমার মুখে পান দেখলেই দৌড়ে চলে আসতি। ঠোঁটগুলি লাল থাকলে আমার মুখের আঙ্গুল ঢুকিয়ে হা হা করতি মুখ খোলার জন্য। আমার চিবানো পানি মুখে নিয়ে কুটকুট করে খেতি আর হাসতি। এটা তোর অভ্যাসই হয়ে গিয়েছিল। প্রতিদিন একটু আমার মুখ থেকে পান খেতি। এর জন্য তোর বাপ চাচা যে কত বকাবকি করলো আমায়। আর বিহান দাদুভাই, তোর ঠোঁট লাল দেখলে সে কি বকা। বাড়ি মাথায় তুলে নিত, আমায় ধমকাতো কেন তোকে পান দেই। রাহা ফ্যাল করে তাকিয়ে আছে দাদির মুখের দিকে। খুব মনোযোগ দিয়ে গালে হাত রেখে শুনছে দাদির ছোটবেলার গল্প। একদিন বিকেল বেলা পান নিয়ে বসেছি লুকিয়ে, তবুও তুই আমায় খুঁজে পেয়ে দৌড়ে এলি। কত অনুনয় করে মুখের থেকে পান নিয়ে আনন্দ সহ চিবিয়ে খাচ্ছিলি। তখন তোর বয়স হয়তো 4 কি 5 হবে, ঠিক মনে নেই। বিহান দাদুভাই স্কুল থেকে এসে দেখল তোর ঠোঁট লাল। কি যে রাগ করলো সেদিন। তোকে কান ধরে দাঁড় করিয়ে রাখলো বাগানে। হাতে একটা বড় বাঁশের বেত নিয়ে বসে রইল সে বাগানে। রৌদ্রের মাঝে তোকে কান ধরিয়ে রেখে ভয়ে নাকের পানি চোখের পানি এক করে ফেললি তুই। তবুও সে থামল না। অনেকক্ষণ ওভাবে কান ধরিয়ে রেখে নিজেই হাত টেনে নিয়ে গেল ওর রুমে। বাথরুমে নিয়ে গিয়ে নিজে ব্রাশ দিয়ে তোকে দাঁত ব্রাশ করিয়ে দিল। তোকে জিজ্ঞেস করেছিল, আর পান খাবি কিনা? তুই মাথা নেড়ে কাঁদো কাঁদো মুখে না করেছিলি। এরপরই না পান খাওয়া ছাড়লি আমার থেকে। রাহা ঘোরের মধ্যে চলে গেল। ভাবনার ঘটনাগুলির দৃশ্য আঁকতে লাগলো। মনে করার চেষ্টা করলো সেটা। আসলেই ওই লোকটা এমন ছিল? ওই লোককে ছোটবেলা থেকে কিছু হতে না হতেই তাকে কান ধরিয়ে রাখতো নাকি? আবার নিজেই যত্ন করত? একেবারে ছোটবেলা থেকেই কি সে তার ওপর জোর খাটাতো? এমন সময় নিচ থেকে গলা শোনা গেল বিহান ভাইয়ের। বুকটা ধক করে উঠল রাহার। কি মনে করে চটজলদি করে বসা থেকে উঠে দাঁড়ালো সে। বারান্দায় এসে দেখল নিচে সারহান নামক লোকটার সাথে কথা বলছে বিহান ভাই। তার দিকে তাকাতেই বুকটা ছলকে উঠল। চোখের পাতা নড়ল না। বুকের ভেতর শুরু হলো আবারও ধুরু ধুরু অনুভূতিটা। মৃদু অশান্তি আর অস্থিরতা মনের আনাচে কানাচে ঘুরল। তবু চোখ সরাতে মন চাইল না। কেন যেন তাকিয়ে থাকতে মন চাইল সুন্দর ওই লোকটার দিকে। তার ধারালো চাহনি, শক্ত চোয়াল, কঠিন কণ্ঠ, সবকিছু যেন তাকে আরো অশান্তি দিল। আচমকা বিহান
ঘাড়টা খানিক উঁচু করতে চোখে চোখ পড়ল রাহার সাথে। বিষাক্ত কোনো তীর বুঝি তীব্র বেগে এসে বাঁধল রাহার বুকের ভেতর। এক মুহূর্তের জন্য মনে হলো ওই তীক্ষ্ণ চাহনি তার দম বন্ধ করে দেবে। বুকের বাঁ পাশটা এত জোরে লাফাচ্ছে যেন ফেটে একাকার হয়ে যাবে। কি সাংঘাতিক তেজস্বী চাহনি ওনার! অল্প সময় রাহাকে পরখ করে নিয়ে বিহান আবারও কথা বলতে লাগলো। 2 মিনিট নিজেদের মধ্যে কি কথা বলে বেরিয়ে যেতে লাগলো। আদর কইরা ডাকমু যান, কাছে একটু আইয়া যান, মনের কথা হুইন্না যান, কি জাদুতে মারছেন আমায় বান। হঠাৎ এমন গানে থেমে গেল বিহানের পা, থামল পাশে থাকা সারহানও। বিহান ঘাড় বাঁকিয়ে তাকালো 2 তলার বারান্দার দিকে। বারান্দায় দাঁড়িয়ে রাহা হাতে পান নিয়ে তাতে চুন লাগাতে লাগাতে গান ধরেছে। পাশেই লতিফা বেগম বসা। সারহান পুরো তাজ্জব বনে গিয়েছে হয়ে, বোকার মতো নিষ্পলক তাকিয়ে। বিহান চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে ওর দিকেই। রাহা আর চোখে বিহান ভাইয়ের দিকে। হাতের পানটা মুচড়াতে মুচড়াতে আয়েশ নিয়ে আবারও সুর তুলল। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের বাসা বোঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় খুঁজ্জা পাইবেন না, ওরে কালা চান, তোমার লাগি মন করে আন চান, ওরে কালা চান, একখান বাটার পান খাইয়া যান। চলবে। পরবর্তী গল্প পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।